আমাদের এবারের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প ৫০ বছর পূর্বের একটা দিনের কাহিনী। একালে শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের ভাষা আমরা কিছুটা সহজ করে নিয়েছি। গল্পের অডিও রূপান্তরের সুবিধার্থে সামান্য কিছু পরিবর্তনও করা হয়েছে। ঠাকুরমা ও পিসিমার চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে সৌভিক সাহা, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প ৫০ বছর পূর্বের একটা দিনের কাহিনী। ঠ্যাঙাড়ের কথা শুনেছে অনেকেই, এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেছেও অনেক। ৫০-৬০ বছর আগেও পশ্চিম বাংলায় অর্থাৎ হুগলি, বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি। তারও আগে অর্থাৎ ঠাকুরমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যার পরে পথিকদের পক্ষে নিরাপদ ছিল না। প্রেতরা ছিল যেমন লোভী তেমনি নির্দয়। দল বেঁধে পথের ধারে ঝোপে ছাড়ে লুকিয়ে থাকত। হাতে থাকত বড় বড় লাঠি আর কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেঁটে। তাকে বলতো পাবড়া। পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পিছন থেকে ছুঁড়ে মারত সেই পাবড়া। অভ্যর্থতার সন্ধান। অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের উপরে মুখ থুবড়ে পড়ত, তখন সকলে ছুটে এসে দুমদাম করে লাঠি মেরে তার জীবন শেষ করত। এর ভাবা চিন্তা বাছবিচার নেই। এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি। ছেলেবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি। অবশ্য মস্ত ব্যাপার নয়, পুঁটি, চালা প্রভৃতি ছোট ছোট মাছ। ভোর না হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম। আমাদের গ্রামের প্রান্তে হাজা মজা ক্ষুদ্র নদী, কোথাও কোমরের বেশি জল নেই। সমস্তই শৈবালে সমাচ্ছন্ন। তার মাঝে মাঝে যেখানে একটু ফাঁক, সেখানে এইসব ছোট ছোট মাছ খেলা করে বেড়াত। বড়শিতে টোপ গেঁথে সেইগুলি ধরার ছিল আমার বড় আনন্দ। একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কতদিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ। কোনটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝরে জলটা রাঙা হয়ে আছে। নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল। কি জানি কোথাকার মানুষ, কোথা থেকে ঠ্যাঙাড়েরা মেরে এনে এই জনবিরল নদীর বাঁকে পুঁতে দিত। এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে, কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে। এ ঝঞ্ঝাট কে করে? তারা চিরদিন শুনে আসছে পুলিশ খাটাতে নেই, তার ত্রিসীমানায় যাওয়া বিপজ্জনক। বাঘের মুখে পড়েও দৈবাত বাঁচা যায়, কিন্তু ওদের হাতে কদাচ নয়। কাজেই এই দৃশ্য কারো চোখেও হয়তো পড়ত, সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অন্যত্র সরে যেত। তারপর রাত্রি এলে শিয়ালের দল বেরিয়ে এসে মহা সমারোহে ভোজনাদি শেষ করে নদীর জলে আঁচিয়ে মুখ ধুয়ে ফিরে যেত। মরার আর চিহ্ন মাত্র থাকত না। একদিন আমার নিজেরও হয়তো ওই দশাই ঘটত, কিন্তু ঘটতে পেলে না। সেই গল্পটা বলি। আমার বয়স তখন বছর 12। সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি। কানে গেল ও পাড়ার নয়ন বাগদির গলা। সে আমার ঠাকুরমাকে বলছে, গোটা 5 টাকা দাও দিদি ঠাকুরুন, তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ করে দেবক্ষণ। ঠাকুরমা নয়নচাঁদকে বড় ভালোবাসতেন। জিজ্ঞেস করলেন, হঠাৎ টাকার কি দরকার হলো নয়ন? সে বললে, একটা ভালো গরু আনবো দিদি। বসন্তপুরে পিসিমার বাড়ি, পিস্তত ভাই বলে পাঠিয়েছে 4-5টি গরু সে রাখতে পারছে না, আমাকে একটি দেবে। কিছু নেবে না জানি, তবু ওই গোটা 5 টাকা সঙ্গে রাখা ভালো। ঠাকুরমা আর কিছু না বলে 5টা টাকা এনে
তার হাতে দিলেন। সে প্রণাম করে চলে গেল। আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায়, তাই নিঃশব্দে তার সঙ্গ নিলাম। মাইল 2 কাঁচা পথ পেরিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে বসন্তপুরে যেতে হয়। মাইল খানেক গিয়ে হঠাৎ পিছনে চেয়ে নয়ন দেখে আমি। ভয়ানক রাগ করলে বললে, বাড়ি যাও দাদা ঠাকুর, তোমার জন্য আমি 10 খানা ছিপ কেটে আনবক্ষণ। তবু কোনো মতে আমি ফিরে আসতে রাজি হলাম না। অনেক কাকুতি মিনতি করলাম, কিন্তু সে শুনলে না। জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। কান্নাকাটিতে ঠাকুরমা একটু নরম হলেন, কিন্তু নয়ন চাঁদ কিছুতে সম্মত হল না। বললে, দিদি, যেতে আসতে কোষ্ট আসতে পথ বই নয়, জ্যোৎস্না রাত, স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতাম, কিন্তু পথটা ভালো নয়, ভয় আছে। বেলাবেলি যদি ফিরতে না পারি, তখন একলা গরু সামলাবো না ছেলে সামলাবো না নিজেকে সামলাবো, কি করবো বলো তো দেখি দিদি। পথে ভয়টা যে কি তা এই অঞ্চলের সবাই জানে। ঠাকুরমা একেবারে বেঁকে বসলেন। বললেন, না, কখনো না। যদি পালিয়ে যাস, তোর স্কুলের মাস্টার মশাইকে চিঠি লিখে পাঠাবো, তিনি 50 ঘা বেত দেবেন। নিরুপায় হয়ে আমি তখন অন্য ফন্দি আঁটলাম। নয়ন চলে গেলে পুকুরে নিয়ে আসি বলে তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম। নদীর ধারে বন জঙ্গল আম কাঁঠালের বাগানের ভেতর দিয়ে মাইল 2-2.5 ছুটতে ছুটতে যেখানটায় আমাদের কাঁচা রাস্তা এসে পাকা রাস্তায় মিশেছে, সেইখানটায় এসে দাঁড়িয়ে রইলাম। মিনিট 10 পরে দেখি নয়ন আসছে। সে আমাকে দেখে প্রথমটা খুব বকলে, তারপর আমি কি করে এসেছি শুনে হেসে ফেললে। বললে, চলো ঠাকুর, যা অদৃশ্যে আছে তাই হবে, এত দূর এসে তো আর ফিরতে পারি না। নয়নদা সাতগার একটা দোকান থেকে মুড়ি মুড়কি বাতাসা কিনে আমার কোঁচার একটা খুঁটে মেথে দিলে। খেতে খেতে প্রায় দুপুরবেলা দুজনে বসন্তপুরে এসে ওর পিসির বাড়িতে পৌঁছালাম। পিসির অবস্থা সচ্ছল। বাড়ির নিচেই কুন্তি নদী, ছোট কিন্তু জল আছে। জোয়ার ভাটা খেলে। ওদের বড় বউ কলা পাতায় চিঁড়ে গুড় দুধ কলা দিয়ে ফলারের জোগাড় করে দিলে। খাওয়া হলে নয়নের পিসি বললে, ছেলে মানুষ 4-5 কোষ পথ হেঁটে এসেছে, আবার যেতে হবে। এখন শুয়ে একটু ঘুমুক, তারপরে বেলা পড়লে যাবে। তার ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল। নয়ন আর আমি দুজনেই পথ হেঁটে এমনি ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙল তখন 4টে বেজে গেছে। বেলার দিকে চেয়ে নয়নদা একটু চিন্তিত হলো, কিন্তু মুখে কিছু বললে না। মিনিট 10 মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। যাবার সময় সে প্রণামী বলে পিসিকে টাকা 5টা দিতে গেল। তিনি নিলেন না, বললেন, তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস। আমার কাঁধে ছিপের তাড়া, নয়নের বাঁ হাতে গরুর দড়ি, ডান হাতে 4 হাত লম্বা বাঁশের লাঠি। গরু নিয়ে তাড়াতাড়ি চলা যায় না। কোষ 2 যেতে না যেতেই সন্ধ্যা পেরিয়ে আকাশে চাঁদ দেখা দিলে। রাস্তার দুধারেই বড় বড় অশ্বত্থ, বট আর পাকুড় গাছ, ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে আছে। পথ অন্ধকার, শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার ম্লান আলো স্থানে স্থানে পথের উপরে এসে পড়েছে। নয়ন বললে, দাদা ভাই, তুমি আমার বাঁ দিকে এসে তোমার বাঁ হাত দিয়ে গরুর দড়িটা ধরো, আমি থাকি তোমার ডাইনে। কেন নয়নদা? না, এমনি, চলো যাই। আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ। ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম। দুপাশের বন জঙ্গল আরো ঘন হয়ে এলো। বহু প্রাচীন বড় বড় পাকুড় গাছের সারি, মাথার উপরে পাতার অবিচ্ছিন্ন আবরণে কোথাও ফাঁক রাখেনি যে একটু চাঁদের আলো পড়ে। সন্ধ্যায় কৃষাণ বালকেরা এই পথে গরুর পাল নিয়ে বাড়ি গেছে।
তাদের খুরের ধুলো এখনো নাকে মুখে ঢুকছে। এমনি সময়ে সামনে হাত 50-60 দূরে বিদীর্ণ কণ্ঠের ডাক এলো, বাবা গো, মেরে ফেললে গো, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, রক্ষা করো বাবা। সঙ্গে সঙ্গে লাঠির ধূপধাপ দুমদাম শব্দ। তারপরে সমস্ত নীরব। নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললে, যা, শেষ হয়ে গেল। কি শেষ হলো নয়নদা? একটা মানুষ। বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে কি ভাবলে, তারপরে বললে, চলো দাদা ভাই, আমরা একটু সাবধানে যাই। গরু বাঁয়ে, নয়নদা ডাইনে, আমি মাঝখানে। ছেলেবেলা থেকে শুনে আসছি, দেখেও আসছি মাঝে মাঝে, সুতরাং বালক হলেও সমস্তই বুঝলাম। তখনও দোকানে বাজছে, কে কোথায় আছো, রক্ষে করো। ভয় ভয় বললাম, নয়নদা, ওরা যে সব সামনে দাঁড়িয়ে আছে, আমরা যাব কি করে? মারে যদি? না দাদা ভাই, আমি থাকতে মারবে না। ওরা ঠ্যাঙাড়ে কিনা, আমাদের দেখলেই পালাবে। আসলে ওরা ভারী ভীতু। গরু, আমি ও নয়নচাঁদ ধীরে ধীরে এগোতে লাগলাম। ভয়ে আমার হাত পা কাঁপছে, নিঃশ্বাস ফেলতে পারি নে, এমনি অবস্থা। গাছের ছায়া আর ধুলোর আধারে এতক্ষণ দেখা যায়নি, কিন্তু 15-20 হাত এগিয়ে আসতেই চোখে পড়ল জন 5-6 লোক যেন ছুটে গিয়ে পাকুড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল। নয়নদা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাঁক দিলে। সে কি ভয়ানক গলা! বললে, খবরদার বলছি তোদের, বামুনের ছেলের সঙ্গে আছে। বাবলা ছুড়ে মারলে তোদের একটাকে জ্যান্ত রাখবো না, এই সাবধান করে দিলাম। কেউ জবাব দিল না। আমরা আরো খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপর হয়ে রাস্তার ধুলোর উপরে পড়ে, অল্প অল্প চাঁদের আলো তার গায়ে এসে লেগেছে। নয়নদা ঝুঁকে দেখে হায় হায় করে উঠল। তার নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে, শুধু পা দুটো তখনও থর থর করে কাঁপছে। ভিক্ষের ঝুলিটি তখনও কাঁধে। চালগুলি ছড়িয়ে পড়েছে ধুলোয়। হাতের একতারাটি লাঠির ঘায়ে ভেঙে চুরে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে। নন্দা সোজা হয়ে উঠে দাঁড়ালো, বললে, ওরে নরকি, নরকের কীট, তোরা মিশি মিশি একজন বৈষ্ণবের প্রাণ নিলি। এ তোরা করেছিস কি? তার কিছুক্ষণ আগের ভীষণ কণ্ঠ যেন বেদনায় ভরে গেল, কিন্তু ওদিক থেকে কোনো সাড়া এলো না। নয়নের এ দুঃখের প্রধান কারণ, সে নিজে পরম বৈষ্ণব। তার গলায় মোটা মোটা তুলসীর মালা, নাকে তিলক, সর্বাঙ্গে নানা রকম ছাপছোপ। বাড়িতে তার একটি ছোট ঠাকুর ঘর আছে, সেখানে মহাপ্রভুর শ্রীপট প্রতিষ্ঠিত। সহস্রবার ইষ্টনাম জপ না করে সে জলগ্রহণ করে না। ছেলেবেলায় পাঠশালায় বর্ণ পরিচয় হয়েছিল, এখন নিজের চেষ্টায় বড় অক্ষরে ছাপা বই অনায়াসে পড়তে পারে। প্রদীপের আলোকে ঠাকুর ঘরে বসে বটতলার প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রতিদিন অনেক রাত্রি পর্যন্ত সে সুর করে পড়ে। মাংস সে খায় না, সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছ পর্যন্ত ছেড়ে দেবে। তার বৈষ্ণব হবার একটু ছোট্ট ইতিহাস আছে। এখন তার বয়স 40-এর কাছে, কিন্তু যখন 25-30 ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক হাজতবাস করেছিল। ঠাকুরমার এক পিস্তুত ভাই ছিলেন জেলার বড় উকিল, তাকে দিয়ে বহু তদবির ও টাকা পয়সা খরচ করে ঠাকুরমা ওকে খালাস করেছিলেন। হাজত থেকে বেরিয়েই সে সোজা নবদ্বীপে চলে যায়। সেখানে
কোন এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে তারপর দেশে ফিরে আসে। সেদিন থেকে সে গোঁড়া বৈষ্ণব। নয়ন যখন তখন এসে আমার ঠাকুরমাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে যেত। ব্রাহ্মণের বিধবা, তাকে স্পর্শ করার অধিকার নয়নের নেই। যে কোনো একটি গাছের পাতা ছিঁড়ে তার পায়ের কাছে রাখত। তিনি পায়ের বুড়ো আঙুলটি ছুঁয়ে দিলেই সেই পাতাটি সে মাথায় গলায় বারবার বুলিয়ে বলতো, দিদি ঠাকুরুন, আশীর্বাদ করো, যেন এবার মোড়ে সৎ জাত হইয়া জন্মাই, যেন হাত দিয়ে তোমার পায়ের ধুলো মাথায় নিয়ে রাখতে পারি। ঠাকুরমা সস্নেহে হেসে বলতেন, নয়ন, আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়ে জন্মাবি। নয়নের চোখ সজল হয়ে উঠত। বলতো, অত আশা করি নে দিদি, পাপের আমার শেষ নেই। সে কথা আর কেউ না জানুক, তুমি তো জানো তোমার কাছে কিছু গোপন করিনি। সব পাপ তোর ক্ষয় হয়ে গেছে নয়ন। তোর মতো ভক্তিমান ভগবত বিশ্বাসী কজন সংসারে আছে? এ পথ কখনো ছাড়িস নে রে, পরকালের ভাবনা নেই তোর। নয়ন চোখ মুছতে মুছতে চলে যেত। ঠাকুরমা হেঁকে বলতেন, কাল দুটি প্রসাদ পেয়ে যাস নয়ন, ভুলিস নে যেন। এসব আমি নিজের চোখে কতবার দেখেছি। যে বৈষ্ণবের সে প্রাণপণে সেবা করে, তার হত্যায় ও যে মর্মান্তিক ক্রুদ্ধ ও বিচলিত হবে, তাতে বিষয়ের কিছু নেই। বললে, নিরীহ বৈষ্ণব ভিক্ষে করে সন্ধ্যেবেলা ঘরে ফিরছিল। হ্যাঁ রে, ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো? 2 ঘন্টা 4 ঘন্টার বেশি তো নয়। ইচ্ছে করে তোদের ওই রকম ঠেঙিয়ে মারি। এবার গাছের আড়াল থেকে জবাব এলো, 2 ঘন্টা 4 ঘন্টায় বা কে দেয় রে? তোর 14 পুরুষের ভাগ্যি যে এই যাত্রা বেঁচে গেলি। আরে ধর্ম কথা শোনাতে হবে না, যা পালা। কথা তার শেষ না হতেই নয়ন যেন বাঘের মতো গর্জে উঠল, বটরে হারামজাদা, পালাবো তোদের ভয়ে? তখন ব্যাগ থেকে 5টা টাকা বার করে এই হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠোয় নিয়ে বললে, এতগুলো টাকার মায়া ছাড়িস না বলে দিলাম। পারিস তো সবাই একসঙ্গে এসে নিয়ে যা, কিন্তু ফের সাবধান করে দি, আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটোর আসর লাগে তো তোদের সব কটাকে জন্মের মতো রাস্তা শুয়ে রেখে তবে ঘরে যাব। শেতলার নয়ন সাথী আমি, আর কেউ নয়। বলি, নাম শুনেছিস না এমনি লাটে হাতে ভিকিরি মেরে বেড়াস? হারামজাদা, শিয়াল কুকুরের বাচ্চা। গাছের তলা একেবারে স্তব্ধ। মিনিট 2 স্থির থেকে নয়ন আরো কটু সম্ভাষণে হাত দিলেন। আসবি না টাকাগুলো ট্যাঁকে নিয়ে ঘরে যাব? কোনো জবাব নেই। পথের উপরে 2-3 গাছা পাবড়া পড়েছিল। নয়ন একে একে সেগুলো কুড়িয়ে সংগ্রহ করে আমায় বললে, চলো দাদা, এইবার ঘরে যাই, রাত হয়ে এলো। তোমার ঠাকুরমা হয়তো ভাবছেন ওরা সব শিয়াল কুকুরের ছানা বই তো নয়, মানুষের কাছে হাসবে কেন? তুমি এক গাছা সিপ হাতে তেড়ে গেলেও সবাই ছুটে পালাবে দাদা ভাই। ইতিমধ্যে আমার ভয় ঘুচে সাহস বেড়ে গিয়েছিল। বললাম, যাবো তেড়ে নয়নদা? নয়ন হেসে ফেললে, বললে, থাকে দাদা, কাজ নেই, কামড়ে দিতে পারে। আমরা আবার পথ চলতে লাগলাম। নয়নের মুখে কোনো কথা নেই। আমার একটা প্রশ্নেরও সে হ্যাঁ বা না ছাড়া কোনো জবাব দেয় না। খানিকটা এগিয়ে একটা বড় গাছতলার অন্ধকার ছায়ায় এসে সে থমকে দাঁড়ালো, বলল, না দাদা ভাই, চোখে দেখে ছেড়ে দেওয়া হবে না। বামুন বৈষ্ণবের প্রাণ নেওয়ার শোধ সে আমি নেবই। কি শোধ নেবে নয়নদা? বলি, এক বেটাকেও কি ধরতে পারবো না দাদা? তখন দুজনে মিলে তারে ঠেঙিয়ে মারবো। ঠেঙিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম। একটা নতুন ধরনের খেলার মতো।
ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম, কিন্তু সব মিথ্যে। নন্দা যেতে দিলে না, নইলে আমি তেড়ে গিয়ে নিশ্চয়ই একটাকে ধরে ফেলতে পারতাম। বললাম, নন্দা তুমি বেশ করে এক ব্যাটাকে ধরে থাকো, আমি একাই ঠেঙিয়ে মারবো, কিন্তু আমার এই ছিপ যদি ভেঙে যায়। নয়ন আবার হেসে ফেললে, বললে, সিপের খায় মরবে না দাদা। এ নাও, এই লাঠিটা নাও। বলে সে সংগৃহীত পাবড়ার এক গাছা আমার হাতে দিয়ে বললে, গরু নিয়ে তুমি এই কানে একটু দাঁড়াও দাদা ভাই, আমি এক্ষুনি দু এক বেটাকে ধরে আনছি। কিন্তু হ্যাঁ, চেঁচামেচি কান্নাকাটি শুনে ভয় পেয়ে যেও না জানো। না না, ভয় কি, এই যে হাতে লাঠি রইল। নয়ন বাকি পাবড়া দুটো বগলে চেপে ধরলে, তার বড় লাঠিটা রইল ডান হাতে। তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁষে হামাগুড়ি দিয়ে সে ফিরে চলল সেই দিকে। ঠ্যাঙাড়েরা ভেবেছিল আমরা চলে গেছি। নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিখিরির ট্যাঁক হাতড়ে ঝুলি ছেড়ে তারা খুঁজে দেখছিল কি আছে। হঠাৎ একজনের চোখে পড়ল অনতি দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন। সব হয়ে চেঁচিয়ে উঠল, কে দাঁড়িয়ে ওখানে? আমি নয়ন সাথী। অমনি দাঁড়িয়ে থাক, ছুটে পালাবি কি মরবি? কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলো পায়ের ছুটোছুটির আওয়াজ শুনতে পেলাম। প্রায় সঙ্গে সঙ্গে অস্ফুটে আর্তস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের উপর পড়ে গেল। নয়ন চেঁচিয়ে বললে, এক ব্যাটারে পেয়েছি দাদা ভাই, আরগুলো পালালো। ওকে ধরে আনো নয়নদা, আমি ঠেঙিয়ে মারবো, তুমি মেরে ফেলো না জানো। না দাদা, তুমি মেরো। আবার একটা করুণ ধ্বনি কানে এলো, বোধহয় নয়নের লাঠির খোঁচার ফল। মিনিট দুই পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে, তার পেছনে নয়নচাঁদ। কাছে এসে হাউমা করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলে। নয়ন টান মেরে তাকে তুলে দাঁড় করালে। এখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম। মুখে তার কালি মাখানো, তাতে সাদা সাদা চুনের ফোঁটা দেওয়া, যেমন রোগা তেমনি লম্বা, পরনে শতচ্ছিন্ন ন্যাকড়া, তখনও কাঁদছিল। তার গালে নয়ন এক প্রচন্ড চড় মেরে বললে, চুপ কর হারাম সাদা, যা জিজ্ঞেস করি সত্যি জবাব দে। বলি কজন ছিলি, তাদের নাম কি, কোথায় ঘর, শিগগির বল। লোকটা প্রথমে বলতে চায় না, কিন্তু পিঠে একটা গুঁতো খেয়ে সঙ্গীদের নাম ধাম গড় গড় করে সব বলে গেল। নয়ন বললে, মনে থাকবে, বলবো না। এখন বল, বলি বৈষ্ণব ঠাকুর পড়ে গেলে নিজে তুই ক খা মেরেছিলি? হ্যাঁ, 5-7 খা হবে বোধ হয়। নয়নচাঁদ দাঁত কড়মড় করে বললে, আচ্ছা 5-7 খাই সই। এবার ঠিক তেমনি করে সব, যেমন করে বৈষ্ণব ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম। দাদা ভাই এগিয়ে আসো, ওই খেটে দিয়ে 5-7 খাই সাবার করা চাই, কিন্তু দেখবো তোমার কেমন হাতের জোর। তুই বেটা দেরি করছিস কেন? শুয়ে পড়। বলেই তার কান ধরে টেনে রাস্তায় বসালে এবং নিজে সে শোবার আগেই প্রচন্ড গোটা 2-3 লাথি পিঠে মেরে পথের ধুলোর উপরে লুটিয়ে দিলে। বললে, দেরি করো না দাদা, মাথা তাক করে মারো দেখি, 2-3 খায়ের বেশি লাগবে না। নয়নদার গলার স্বর বদলে গেল, চোখ মুখ যেন আর কার। চেহারা দেখে আমার গায়ে কাঁটা দিলে। নতুন খেলা শুরু করব কি, ভয়ে হাত পা কাঁপতে লাগলো। কাঁদো কাঁদো হয়ে বললাম, আমি পারবো না নয়নদা। পারবে না? আচ্ছা তবে আমি শেষ করে দিই। না নয়নদা, মেরো না। কিন্তু লোকটা সেই যে লাথি খেয়ে শুয়ে পড়েছিল, আর নড়েনি চড়েনি, প্রাণ ভিক্ষেও চায়নি, একটা কথা পর্যন্ত বলে না। বললাম, চলো নয়নদা, ওকে বেঁধে নিয়ে গিয়ে থানায় ধরিয়ে দিই। শুনে নয়নদা যেন চমকে উঠল। থানায়? পুলিশের হাতে? হ্যাঁ,
ও যেমন মানুষ মেরেছে তেমনি তারা ওকে ফাঁসি দিক, যেমন কর্ম তেমনি ফল। নয়ন খানিকক্ষণ চুপ করে বসে রইল, তারপরে তাকে একটা লাঠির ঠেলা দিয়ে বললে, ওরে ওঠ। কিন্তু কোনো সাড়া নেই। নয়ন বললে, বাটা মরে গেল নাকি? সে দুর্বল সিং, দেখো হয়তো দুদিন পেটে এক মুঠো অন্ন নেই, আবার পথে এসেছে লোক ঠ্যাঙাতে। যা বেটা, দূর হ, উঠে ঘরকে যা। সে কিন্তু তেমনই পড়ে রইল। নয়ন তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বললে, না, মরেনি, অজ্ঞান হয়ে আছে। জ্ঞান হলে আপনি ঘরে যাবেন। ওঠো, চলো দাদা, আমরাও ঘরে যাই। অনেক দেরি হয়ে গেল, ঠাকুমা কত ভাবছে। পথে যেতে যেতে বললাম, কেন ছেড়ে দিলে নয়নদা? পুলিশে ধরিয়ে দিলে বেশ হতো। কেন দাদা ভাই? বেশ ফাঁসি হয়ে যেত। খুন করলে ফাঁসি হয়, আমাদের পড়ার বইতে লেখা আছে। আছে নাকি দাদা? আছে বই কি, চলো না বাড়ি গিয়ে তোমায় বই খুলে দেখিয়ে দেবো ক্ষণ। নয়ন বিস্ময়ের ভান করলে, বলো কি দাদা, একটা মানুষ মারার বদলে আর একটা মানুষ মারা? হ্যাঁ তাই তো, সেই তো তার উচিত সাজা, আমরা পড়েছি যে। নয়ন একটুখানি হেসে বললে, কিন্তু সব উচিতিতে সংসারে হয় না দাদা ভাই। কেন হয় না নয়নদা? নয়ন হঠাৎ কোনো জবাব দিলে না, একটু ভেবে বললে, বোধ হয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে। কেন যে পারে না? কেন যে মানুষে এই অন্যায় করে সে তত্ত্ব সেদিনও জানিনি, আজও জানি না। এই কথাটাই ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নয়নদা, ওরা তো ফিরে গিয়ে আবার মানুষ মারবে? নয়ন বললে, না দাদা, আর মারবে না। আমি বেঁচে থাকতে এ কাজ ওরা আর কখনো করবে না। জবাবটায় খুব একটা প্রসন্ন হতে পারলাম না। ফাঁসি হওয়াই ছিল আমার মনোপুত। বললাম, কিন্তু ওরা তো বেঁচে গেল, শাস্তি তো হলো না। নয়ন অন্য মনস্ক হয়ে কি ভাবছিল, বলে, কি জানি, হবে হয়তো একদিন। তারপর সচেতন হয়ে বললে, আমি তো এর উত্তর জানি না দাদা ভাই, তোমার ঠাকুরমা হয়তো জানেন। তুমি বড় হলে একদিন তাকে জিজ্ঞাসা করো। আমার কিন্তু বড় হবার সবুর সইল না। বাড়িতে পা দিয়েই সমস্ত বিবরণ, হাত পা কাঁপার অবান্তর কথাগুলো বাদ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের যথোচিত সঞ্চালনে আমাদের ঠ্যাঙাড়ে বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুরমাকে সবিস্তারে বুঝিয়ে দিলাম গরু কিনতে গিয়ে আজ কি কাণ্ড ঘটেছিল। আগাগোড়া মন দিয়ে শুনে তিনি কেবল একটা নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে বসে রইলেন। নয়ন এতক্ষণ চুপ করে শুনছিল। আমার বলা শেষ হতে টাকা 5টি ঠাকুমার পায়ের কাছে রেখে বললে, গরুটা এমনি পেলাম দিদি ভাই, তোমার টাকা আবার তোমার কাছেই ফিরে এলো। না নিলেন পিসিমা, না নিলে তোমার মেজ বউয়ের ভাইয়ের দল ওই পথে আসতে। ঠাকুরমা একটু হেসে বললেন, দেখা হলে মেজ বউকে জানাবো, কিন্তু ও টাকা আমিও নেব না নয়ন, ও তো ঠাকুরের ভোগে লাগাকে যা। কিন্তু একটা কথা আজ তোকে বলি নয়ন, এখনো তেমন বোষ্টম হতে তুই পারলি নে। কেন দিদি? ওরা কি টাকা বাজিয়ে লোক ভোলায়? ধর যদি লোভ সামলাতে না পেরে ছুটেই আসতো, তাহলে আরো গোটা 5-6 মরতো, তাতে নয়নের পাপের ভরায় আর কতটুকুই বা ভার সারত দিদি। ঠাকুরমা চুপ করে রইলেন। এ ইঙ্গিতের অর্থ তিনি জানেন, আর জানে নয়ন নিজে। কিন্তু সেও আর কিছু বললে না। দূর থেকে তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে
টাকা 5টি মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প 50 বছর পূর্বের একটা দিনের কাহিনী। ঠাকুরমা ও পিসিমার চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে ও পরিচালনায় সৌভিক সাহা, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল। এমন আরো অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।